অবস্থা আরও খারাপ হয়ে যাবে, ভোটের আরও এফেক্ট হবে। তাই এই মামলাগুলো যেমন ঝুলে আছে থাকুক। আচ্ছা, তিনি যে এই কথাটি বলছেন যে এরা দুষ্টু লোক, কাজের কাজ কিছু করে না, কিন্তু আমরা তো দেখছি সেই কাজের ফলাফলে একটা ক্ষেত্রে একটা বৃহৎ সংখ্যক দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতিটা উঠে আসছে। তাহলে এটা কি কাজের কাজ নয়? ভারতবর্ষের ইতিহাসে এই প্রথম কোনো রাজ্য স্বীকার করলো দুর্নীতি হয়েছে। 5303 জন প্রথমে বললো, 5700, আবার 182 জনকে কি কার মাথায় হাত আছে জানি না তাদের। তারপরে জানা গেল বলছে নাকি ওই প্যানেলে নাকি দুর্নীতিতে নাকি এক একজনের নাম দুবার করে আছে। আশ্চর্য ভাবেন, দুর্নীতি করেছে তার ভিতরে আবার ডবল নাম। তাহলে 5303 জন যে লাস্ট এফিডেভিট দিয়েছে যে সুপ্রিম কোর্টে, যে এরা কিন্তু দুর্নীতিগ্রস্ত, দুর্নীতি টাকা পয়সা দিয়ে চাকরি পেয়েছে। তাহলে ভারতবর্ষের ইতিহাসে কোনো স্টেট দেখেছেন সেরকম স্বীকার করে নেয়? তাহলে স্বীকার করে নিয়েছে, এইটা বলুক না, এই কথাটা কেন বলছেন না? তাহলে ওনার যে অ্যাডভোকেট যিনি ওইটা ওখানে জমা দিয়েছেন, অ্যাডভোকেট রেকর্ডে তিনি জমা দিয়েছেন, তাহলে তিনি দুষ্টু লোক? তাহলে তিনি দুষ্টু লোক তো। তিনি বলে দিচ্ছেন 5003, তারা এতদিন চাকরি করছে 2016 থেকে, 17-18 থেকে, তাহলে তাদের চাকরি চলে গেল, তাহলে তিনি দুষ্টু লোক না? সেটাই বলুক যে ওনার নিজস্ব অ্যাডভোকেট তিনি দুষ্টু লোক। না হলে কি করে একটা ছেলে, তার ফ্যামিলি নষ্ট হয়ে যাবে, সব কিছু নষ্ট হয়ে যাবে, তাকে বুঝিয়ে সুঝিয়ে টাকা দিয়ে কেন চাকরিটা দিলেন? যদিও তাদের দোষ, কিন্তু নিজের লোকেরা কি আর দুষ্টু হয়? এটা তো উনি বলতে পারেন, কিন্তু সাধারণ আমজনতা বুঝে গেছে যে দুষ্টু লোক বললে কিন্তু থুতুটা ওনার গায়েই আসছে। প্রাইমারিতে পরিষ্কারভাবে ধরা পড়েছে, এবং মাদ্রাসাতে সেখানে কাট অফ মার্কস আমার কাছে রায়ের কপি আছে, 11 মার্চের আগে কোনো রেজাল্ট বার করতে পারবে না। শুনেছেন কোনো দিন দুবার অ্যান্সার কি দেওয়া হয়? প্রথম অ্যান্সার কিতে একটা ছেলে পাস করেছে, কিছু ছেলে, তারপরে দ্বিতীয় অ্যান্সার কিতে বলেছে ও অ্যান্সার কি ভুল, এই অ্যান্সার কি ঠিক। তাহলে কেন এরকম করা হলো? তাহলে এই যে অ্যাডভোকেটরা যারা গিয়ে বলছে এরা দুষ্টু না, দুষ্টু যারা ওনার এগেনেস্টে যাবে গিয়ে বলবে তারা দুষ্টু, সে তো বিচারপতিরা বিচার করবেন কে দুষ্টু আর কে দুষ্টু নয়। সুতরাং যে অ্যাডভোকেটরা দুষ্টু নয় সেটা কিন্তু হাইকোর্টে প্রমাণ করে দিয়েছে। আর এই জন্যেই তারাও দুষ্টু নয়, সেই জন্য সুপ্রিম কোর্ট স্টে দেয়নি ওবিসি মামলার উপরে, যেন স্টে দেয়নি। তাহলে দুষ্টু লোক হলে তো স্টে দিত, তুমি দুষ্টু লোক, ভাবো তোমার স্টে। তাহলে বলতে হয় ওনার যারা গেছেন তারা দুষ্টু লোক, সেটাই বলুক উনি। আচ্ছা, একটা শেষ প্রশ্ন করব, একদম আমি 25,000 চাকরি নিয়েই জিজ্ঞাসা করবো এটা, যে ইতিমধ্যে আমরা জানি যে সমস্ত পক্ষের কথা বক্তব্য শোনা হয়েছে সুপ্রিম কোর্টে, রায়দান এখনো পর্যন্ত স্থগিত আছে। আপনার কি মনে হচ্ছে যে ঠিক কোন দিকে পড়বে? কারণ চাকরি প্রার্থীদের সঙ্গে যা আমরা কথা বলেছি, তাদের একটা আশা আছে, বা তাদের কাছে একটা আশার আলো যে না, সুপ্রিম কোর্টে এটা বলা হয়েছে, এটা বিবেচনা করা হচ্ছে যে সেগ্রিগেশন সম্ভব আছে। আপনার কি মনে হয়? দেখুন, সেগ্রিগেশন সম্ভব, ওটা যদি হাইকোর্টে করে দিত এতদূর তো যেত না। এইসব ছেলেরা শিক্ষিত ছেলেমেয়ে, তারা চাকরিজীবী, তারা সেখানে গিয়ে রাতের পর রাত দাঁড়িয়ে, একজন তো চিন্তায় মারা গেলেন। সেদিন আমি ওর মৃত্যুর দিন আমি মালা নিয়ে গেছিলাম, আমার সে প্রাক্তন ছাত্র। তাহলে এটা তো আগে বলে দিলে তো ঝামেলা মিটে যেত। হিয়ারিং কনক্লুডেড, রিজার্ভ হয়ে আছে, এবারে গিয়ে বলছে হুজুর এইগুলো যেটা দিলাম এইটা আসল, মানে সেগ্রিগেশন সম্ভব বলছে। তাহলে লাস্ট হিয়ারিংয়ে আপনি দেখুন, রাজ্য সরকার দিয়েছে একটা হিসাব 4,500। আচ্ছা, এবারে আপনার বোর্ড মধ্যশিক্ষা পর্ষদ দিয়েছে 5,000-এর কাছাকাছি, আর এই স্কুল সার্ভিস দিয়েছে 5,500-এর কাছাকাছি। আবার তার থেকে 182 জনের মাথায় কার হাত আছে জানি না, 182 জন বাদ দিয়ে লাস্ট দিয়েছে 5,303 জন। তাহলে একটা সরকারের 3 জনের সঙ্গে 3 জনের মিল নেই, তো বিচারপতি কি করতেন সেদিন? তাহলে তো সেগ্রিগেশন সম্ভব নয়। লাস্টে উনি আবার রাজ্য এসএসসি আবার বললো 5,303 জন, কিন্তু যারা সত্যি চাকরি পেয়েছে সেই সংখ্যাটা কজন? বিচারপতির কাছে এটা বড় প্রশ্ন, সেই সংখ্যাটা কজন?